বাঁধ ভেঙে ঢুকছে পানি, ফেনীর ফুলগাজী পরশুরাম প্লাবিত, ভাসছে শেরপুরের ২০ গ্রাম। আগামী ৪৮ ঘন্টা পরিস্থিতি অবনতির শঙ্কা, প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। আমাদের জন্য খুবই ভালো লাগতো, খুবই বড় একটা অ্যাচিভমেন্ট হতো, সেই জায়গা থেকে অবশ্যই আমাদের জন্য একটু হলেও দুঃখজনক। সাকিব স্বীকার করলেন ব্যাটিং ব্যর্থতায় সেমিফাইনালে উঠতে পারেনি দল, বললেন যাবেন পাকিস্তান সফরে। ৪ ঘন্টায় শেষ হলো বিসিবির সভা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবছর বন্যার আশঙ্কা করে সবাইকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে একনেক সভায় এ নির্দেশনা দেন তিনি। অর্থ বছরের শুরুতেই বর্ষাকাল হওয়ায় কাজ করা কষ্ট হয়ে পড়ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বর্ষাকালের ২-৩ মাসে উন্নয়ন প্রকল্পের দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হবে, যেন বৃষ্টি শেষ হলেই দ্রুত মাঠ পর্যায়ের কাজ শুরু করা যায়। একজন পিডি যেন একাধিক প্রকল্প না পায় সে বিষয়ে নজর রাখতে বলেছেন সরকার প্রধান। অর্থ বছরের প্রথম সভায় আজ ৫,৪৫৯ কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে ১১টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৩ মাসের মধ্যে এ আদেশ বাস্তবায়নের অগ্রগতি জানাতে বলা হয়েছে। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে আসা দুর্নীতির খবরে বিস্মিত তারা। দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে আহ্বান জানানো হয়েছে। সরকারি চাকরিতে প্রবেশের সময় একজন ব্যক্তির কি পরিমাণ স্থাবর অস্থাবর সম্পত্তি আছে তার হিসেব দাখিল করার বিধান রয়েছে। প্রতি বছর সম্পদ বাড়লো না কমলো, বাড়লে কি পরিমাণ বেড়েছে তারও হিসাব দেওয়ার কথা বলা আছে। এমনকি সম্পত্তি কেনা ও বিনিয়োগের বিষয়েও রয়েছে নানা বিধিনিষেধ। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদের পাহাড়, ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও এনবিআর কর্মকর্তা ফয়সালের অঢেল সম্পদ দেখে ঘুরে ফিরে একই প্রশ্ন সামনে আসে, সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার বিধানটি মানা হলে শুরুতেই অনিয়ম দুর্নীতি রোধ করা যেত। এমন আলোচনার মধ্যেই সোমবার আইনটির যথাযথ প্রয়োগ এবং আমলাদের আমলনামা প্রকাশের নির্দেশনা চেয়ে মামলা হয় দেশের উচ্চ আদালতে। মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য। এদিন শুনানিতে উচ্চ আদালত বলেন, গণমাধ্যমে দুর্নীতির যে খবর আসছে তা বিস্ময়কর। জনগণকে একটা আন্দোলন করতে হবে, জনগণকে সবাইকে এগিয়ে আসতে হবে যাতে করে দুর্নীতি দূর হয়, মানি লন্ডারিং দূর হয়, কারণ এই দুর্নীতি মানি লন্ডারিং উন্নয়নের অন্তরায়। পার্শ্ববর্তী দেশ ভারতে সরকারি চাকরিতে প্রবেশ, অবসরের সময় সম্পদের হিসেব দেওয়ার বিধান রয়েছে। অবসরের পর 10% বেশি সম্পদ বাড়লে তার বিরুদ্ধে নেওয়া হয় আইনি পদক্ষেপ। বাংলাদেশে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় শুধু একবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব নেওয়া হয়েছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে 1027 শতক জমি, যার বাজার দর প্রায় 500 কোটি টাকা। গুলশানে একটি ডুপ্লেক্স বাড়ি, বাজার দর প্রায় 200 কোটি টাকা। এই সব কিছুরই মালিক বিআইডব্লিউটি এর সাবেক চেয়ারম্যান ডক্টর শামসুদ্দোহা ও তার পরিবার। আর জ্ঞাত আয় বহির্ভূত এসব সম্পদের অভিযোগে মামলা ও তদন্ত শেষে আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে দুদক। এছাড়া বেনজির আহমেদ এবং মতিউর রহমানকে 21 কর্মদিবসের মধ্যে সম্পদের বিবরণী দিতে নোটিশ দিয়েছে সংস্থাটি। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অস্বাভাবিক সম্পদের খোঁজে তদন্তে নামার পর একাধিকবার দুদকে আসতে তাদের নোটিশ করেছিল দুর্নীতি দমন কমিশন, কিন্তু হাজির হননি তারা কেউই। এবার দুদক তাদের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠালো, সময় বেঁধে দিল 21 কর্মদিবস। তাদের এই সম্পদ বিবরণী দাখিলের জন্য একটি নোটিশ ইতোমধ্যে জারি করা হয়েছে। বেনজিরের মতো একই ঘটনা ঘটে ছাগলকাণ্ডে আলোচিত সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রীর ক্ষেত্রেও। অস্বাভাবিক সম্পদের তদন্তে নেমে তাদেরও কার্যালয়ে আসতে একাধিকবার নোটিশ করেছিল দুদক, কিন্তু তারাও আসেননি। এ অবস্থায় মতিউরের 2 স্ত্রী এবং 5 সন্তান সবারই সম্পদ বিবরণী চেয়ে নোটিশ করল দুদক।
এদিকে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে দুদক। শামসুদ্দোহার বিরুদ্ধে 2019 সালে 21 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ এনে মামলা করেছিল দুদক। দীর্ঘ 5 বছর অনুসন্ধান শেষে সে সম্পদের পরিমাণ গিয়ে দাঁড়ালো 700 কোটি টাকা। তাই মঙ্গলবার আদালতে শামসুদ্দোহা ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিল দুদক। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের প্রমাণ পাওয়া যাওয়ায় কমিশন কর্তৃক চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে। দুদক সচিবের কাছে বেনজির এবং মতিউরের বিরুদ্ধে মামলার ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, আইন এবং বিধি মেনেই যথাসময়ে সবকিছু করবে দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইন। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। বিসিবির সভা শেষে ব্রিফ করছেন সভাপতি নাজমুল হাসান পাপন। সরাসরি যাচ্ছি সেখানে। তহিদ হৃদয় কি মনে হয়েছে যে ডিফেন্সিভ খেলছে? ও তো উইকেটটা যখন গেল ওটা 5 উইকেট কিন্তু। আমি বলছি সবাই যে ডিফেন্সিভ মোডে খেলেছে তা না, চেষ্টা করেছিল এবং আমার আসলে কি করেছে জানি না, তবে আমার মতে চেষ্টা করে যাওয়া উচিত ছিল আনটিল দ্য লাস্ট। মানে এইটা চেষ্টা করা উচিত ছিল আনটিল দ্য লাস্ট, যে আমরা 12 ওভারেই জিতবো। এইটা যদি বলেন এটা আমি একমত। বাবু আপনি কন্ডিশনের কথা বলেন, ঠিক আছে, সব দলই স্ট্রাগল করেছে, বাট এই কন্ডিশনটা কি কম্পারেটিভলি আমাদের একটু ফেভার করার কথা কিনা? আপনার কি একেবারে ঠিক কথা বলছেন। যদি ওই সব দল হইতো, আপনি ধরেন বড় বড় অনেক দল, নাম বলবো না, ঠিক আছে, ওরা আমাদের এখানে খেললে আমার জন্য অনেক সুবিধা হইতো। আর ছোট দলের সাথে খেলতে গেলে কি হয় এটা দেখছেন তো, যে কেউ ধরা খেয়ে যেতে পারে। আচ্ছা পারভেজ, তারপর এদিক থেকে একটা, এদিক থেকে একটা। কিশোরগঞ্জের এক জনসভায় আপনার দেওয়া একটা বক্তব্য ভাইরাল হয়েছে। এখানে আপনার বক্তব্যের একটা ট্যাগলাইন এরকম ছিল যে আমরা হেরে যেতে পারি কিন্তু লড়াই করা ছাড়া হারবো না নাকি। এক্স্যাক্টলি। হ্যাঁ, কিন্তু সুপার 8-এর যে 3টা ম্যাচ, ইন্ডিয়া ম্যাচে বাংলাদেশের জেতার কোনো ট্রেন্ডই লক্ষ্য করা যায়নি। এরপরে আফগানিস্তান ম্যাচ, এটা বিশ্বজুড়েই সমালোচনা হয়েছে। আপনার কাছে মনে হয় যে এই 3টা ম্যাচেই বাংলাদেশের পলায়ন করার মানসিকতা ছিল? কি ছিল? পলায়ন হওয়ার মানসিকতা, পালিয়ে বাঁচার মানসিকতা। কেমনে বলবো? আমার কাছে মনে হয়েছে, আমার কাছে এই যে দেখেন, এখন আপনারা যে এক একটা বলেন, অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সাথে যে উইকেটে খেলা হয়েছে, ওই উইকেটে it was totally different from New York and St. Vincent. Totally different wicket. আমি তো বললাম ওই উইকেটে ওদের সাথে যেটা কঠিন। একটু চিন্তা করে দেখেন আপনারা, যায় না, এটাই আজকে আলাপ করি। আমি হ্যাঁ শোনেন, এখন তারা পর্যন্ত অবাক হচ্ছিলেন, এটা নিয়ে প্রশ্ন করেছেন, তাদের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করেছেন এবং এটা বলেছেন যে তারা তারাই না, এটা তো বেশি বলে ফেলেছিল যদি বলে থাকে। ইন্টিগ্রিটি কোশ্চেন নিয়ে বলতে পারে না, বিকজ তাদের ইন্টারেস্ট ছিল বলে তারা। আচ্ছা অস্ট্রেলিয়া হারলো কেন? আচ্ছা বলেন তো, অস্ট্রেলিয়া না পারলে এটা বাংলাদেশের উপর দিয়ে যাবে। দাঁড়ান, এই মাঠে অস্ট্রেলিয়া হারলে ঠিক আছে আফগানিস্তানের সাথে, why they should say like that? এটা বলতেই পারে না। তারা খেলে আসলো না কেন? বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ব্রিফিং সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। চলতি মৌসুমে রংপুরের হাড়িভাঙা আমের ফলন কম হওয়ায় দাম অনেক বেশি। বর্তমানে এই আমকে ঘিরে জমজমাট রংপুরের আমের হাটগুলো। আনুষ্ঠানিকভাবে চলতি বছরের 20 জুন থেকে বাজারে উঠেছে হাড়িভাঙা। চাহিদা ভালো থাকে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকার ও ব্যবসায়ীরা আসছেন এই আম কিনতে। এই ছিল জনপদের সময়। রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী কামরুজ্জামান মামুন। জাফর, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।